পেন্সিলের শেষ দাগে লেখা শব্দ কাগজের পৃষ্ঠায় জন্ম নেয় নতুন স্বপ্ন। লেখকের মনের কথা হ্রদের মতো গভীর, এক একটি বাক্য ছুঁয়ে যায় অন্তরের কোণ। ডিজিটাল পর্দার নীল আলোয় যখন মানুষের দিন কাটে আঙুলের স্পর্শে, ঠিক তখনই শহরের মাঝে অন্য রকম এক দিগন্ত খুলে দেয় বইমেলা, যেখানে কাগজের গন্ধ, ছাপা অক্ষর, প্রকাশিত নতুন গল্প সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে পাঠকের এক উৎসব। নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের এই পর্দায় বিশেষ টক শোতে। আজকের এই আলোচনা হবে একটু ভিন্ন, হবে একটু অন্যরকম। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো সৃষ্টি সুখের উল্লাসে ৪৪তম আগরতলা বইমেলাকে নিয়ে। কথা হবে লেখক ও পাঠকের সেতু বন্ধন নিয়ে। সঙ্গে রয়েছেন গল্পকার পারিজাত দত্ত। পারিজাত বাবুর সঙ্গে আমি কথা বলবো, আলোচনায় আসব, কিন্তু তার আগে ওনার বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয়। কারণ পারিজাত দত্ত এই মুহূর্তে বাংলা গদ্য সাহিত্যে এক গুরুত্বপূর্ণ নাম। বিগত ৩ দশকের বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে গল্প লিখেছেন পারিজাত দত্ত। ছোট গল্প নির্মাণে বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে ত্রিপুরা সরকার কর্তৃক ভীষ্মদেব স্মৃতি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তার গল্পের বিষয়বস্তু পাঠকের মন ছুঁয়ে যায়। বাংলা সাহিত্যের একদম প্রথম সারির অন্যতম সাহিত্য পত্রিকা দেশ, আনন্দবাজার পত্রিকা, রবিবাসরীয়, সানন্দা, আনন্দমেলা সহ ভারত এবং ভারত বাংলাদেশের বাংলা ভাষার বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার গল্প নিয়মিত প্রকাশিত হচ্ছে। নিঃসন্দেহে ত্রিপুরার গল্পকারদের মধ্যে পাঠকের সংখ্যা বিচারে পারিজাত এই নামটি আমাদের এক অন্য মাত্রা পৌঁছে দেয়। মনে হয় যেন এই নামটা অন্যান্যদের চাইতেও অনেকটা এগিয়ে থাকবে। তার প্রথম বই যৌথ খামার যৌথভাবে প্রকাশিত হয় ত্রিপুরা দর্পণ প্রকাশনী থেকে। এই বছর ৪৪তম আগরতলা বইমেলায় নিহারিকা প্রকাশনী থেকে প্রকাশিত পারিজাত দত্তের প্রথম একক গল্প সংকলন শব্দহীন জ্যোৎস্নার ভিতর। পারিজাত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শোতে। এবং যেহেতু বইমেলা শুরু হয়েছে, তাই শুরুতে আমি বইমেলার কথা বলতে চাই। এই বইমেলা আপনার কাছে কি বার্তা বহন করে, কতটা ভূমিকা রাখে? আক্ষরিক অর্থে বইমেলা আমাদের প্রাণের উৎসব। প্রাণের উৎসব সেই কারণে নয় যে শুধু আমরা লেখালেখি করি। আমি যদি ভিন্ন আঙ্গিকে দেখি, আমরা যারা নিজেকে মননশীল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সারা জীবন পথ চলি, আমরা যারা সমাজের সার্বিক অবক্ষয়ের মাঝখান থেকে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়াতে চাই এবং সমাজে সত্য সুন্দর প্রতিষ্ঠা করতে আমাদের আকাঙ্ক্ষা, তাদের ক্ষেত্রে বইমেলা শুধুই আত্মপ্রকাশের জায়গা নয়, যে কবি কিংবা কবিতা কিংবা গল্প কিংবা প্রবন্ধের সংকলন প্রকাশের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য নয়। আমাদের কাছে বইমেলা হচ্ছে মনন এবং চিন্তনের এক অভূতপূর্ব লীলাভূমি, যাতে যে অক্ষরে ছাপা যে সমস্ত শব্দ রাশি মানুষের চিন্তা চেতনার মানকে উন্নত থেকে উন্নততর করে, সেদিকে এই বইমেলা আমাদের কাছে এক সহায়ক ভূমিকা গ্রহণ করে, এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমি বইমেলাকে সেই নজরে দেখতে চাই যে এই বইমেলা আমাদের যে সাধারণ মানুষ যারা আমরা রয়েছি, তাদের মানসিক যে দৈন্যতা, যে আমাদের যে চিন্তা চেতনায় যে আত্মকেন্দ্রিকতার একটা করাল থাবা, তার থেকে মুক্ত হয়ে আমরা যাতে সত্যিকারের মানুষ হয়ে গড়ে তুলতে পারি নিজেদের এবং আমাদের চারপাশের মানুষজনকে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যাতে আমরা একটা সুন্দর সুস্থ পৃথিবী রেখে দিয়ে যেতে পারি, তার জন্য এই বইমেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গন। একেবারে তাই। তবে সেক্ষেত্রে বই মানে আমরা জানি সেখানে শুধুমাত্র যারা পাঠকরা রয়েছেন তাদের নয়, একই সঙ্গে যারা লেখকরা রয়েছেন তাদের মধ্যেও চিন্তা ভাবনা থেকে যায়। আর বইমেলা হচ্ছে এমন এক প্রাঙ্গণ যেখানে পাঠকরাও ভিড় জমান, পাশাপাশি লেখকরাও সেক্ষেত্রে ভিড় জমান। কি মনে হচ্ছে, পাঠক এবং লেখকদের মধ্যে সেই সেতু বন্ধন কি এখনো বজায় রয়েছে? হ্যাঁ, সত্যিকারের পাঠক যারা, তাদের সঙ্গে লেখকের
একটা নিবিড় সূত্র হচ্ছে লেখার মাধ্যমে। ব্যক্তিগত পরিচয় কে ছাপিয়ে যখন একজন অচেনা পাঠক কোনো লেখকের বই তুলে নেয়, সেখানেই কিন্তু মূল সেতুবন্ধটা নির্মিত হয়। যা আমরা লক্ষ্য করি যে বইমেলায় আমরা যাদের বই প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিচিতির দৌলতে অনেক সময় বই বিক্রি সংখ্যা ওঠানামা করে। কিন্তু সেই জায়গায় আমি বলবো যে পরিচিতিটা গড়ে উঠবে লেখকের লেখার সঙ্গে, ব্যক্তি লেখকের সঙ্গে নয়, লেখকের লেখার সঙ্গে পাঠকের যে মনোজগতের যে একটা যোগাযোগ, একটা তার প্রতি যে তার লেখার প্রতি যে অনুরাগ, তার থেকে যে পাঠকের সঙ্গে লেখকের যে যোগসূত্রটা নির্মিত হয়, সেটা কিন্তু আমরা বারবার আগরতলা বইমেলাতেও দেখি, বিশ্বের সমস্ত বইমেলাতেই দেখা যায় যে ভালো লেখা পাঠকের কাছে আদৃত হয়। ডিজিটাল যুগে যখন ই বুক বেরিয়েছে, সেই জায়গা থেকে এই বইমেলার প্রাসঙ্গিকতা কতটা বেড়েছে কিংবা কমেছে বলে আপনি মনে করছেন? প্রথম যখন বৈদ্যুতিন মাধ্যমের প্রবল আগ্রাসন, আমি বলবো কথাটা, কারণ সমস্ত বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে এতটা আকর্ষণ রয়েছে, সে তার সর্বগ্রাসী আকর্ষণ দিয়ে মানুষকে যখন টেনে নিচ্ছিল, তখন আমাদের মনে হয়েছিল যে আমরা তো ডিজিটাল বুক পাচ্ছি, এটা অনেক বেশি, এই বই উই পোকা কাটবে না, এই বইয়ে ধুলো জমবে না, এই বইটা বহুদিন মানে সব সময় মানে সঠিকভাবে আমাদের হাতে থেকে যাবে, সেটা কখনোই বিবর্ণ হবে না। কিন্তু এবং এটা খুব সহজে বই, একটা ঢাউস বই হাতে করে আমার বয়ে নিয়ে বেড়াতে হবে না, একটি মুঠোফোনের মধ্যে আমি আমার যে বইগুলি পড়া দরকার সেই বইগুলি আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি এবং পড়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। সেটাই আমাদের ভাবনা ছিল এবং আশঙ্কা ছিল, তাহলে কি যে ছাপার অক্ষরে যে বইগুলি প্রকাশিত হচ্ছে সেই বইগুলি কি আসলেই কি হারিয়ে যাবে? তখন আবেগপ্রবণ যে মানুষ, আমরা অনেক সময় ভাবতে লাগলাম যে না, সেই মুঠোফোন কিন্তু সেই নতুন বইয়ের সুঘ্রাণ এনে দিতে পারছে না। বইকে স্পর্শ করার মধ্যে যে একটা পেলব স্পর্শ আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না মুঠোফোনে। কিন্তু সেসব ছাপিয়ে গিয়েও এখন দেখা যাচ্ছে মুঠোফোনে আপনি বেশিক্ষণ, যারা পড়ছেন মুঠোফোনে তাদের এই বক্তব্য, এটা আমার নিজস্ব বক্তব্য নয়, অপরের থেকে জেনে আমি বলছি, যে যারা মুঠোফোনে বই পড়ছেন বলছে বেশিক্ষণ কিন্তু মুঠোফোনে বই পড়া যাচ্ছে না। আমরা যে ছাপার অক্ষরে বইগুলি, আমি আমার ইচ্ছে মতো বইটা উল্টাতে পারছি, পাল্টাতে পারছি, সেই যে সুবিধাটা এবং পড়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু মুঠোফোন সেই অনুভূতিটা দিতে পারছে না। কাজেই আমার মনে হচ্ছে যে যতই বৈদ্যুতিন মাধ্যমে বই পড়ার সুযোগ করে দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু এই পুঁথি যে ছাপার অক্ষরে যে সমস্ত বইগুলি বেরোবে, সেইগুলি পাঠকের কাছে চরম সত্য আদৃত হয়ে থাকবে। বইমেলা সেটা কি শুধুমাত্রই বই কেনা বেচার জায়গা, নাকি একটা সংস্কৃতির একটা মিলন মেলা? পাশাপাশি বর্তমান তরুণ প্রজন্ম এই বই মেলার মাধ্যমে কতটা বইমুখী হচ্ছে বলে আপনি মনে করছেন? বইমেলা তো আক্ষরিক অর্থে পাঠক লেখকের মিলন মেলা, মনোজগতের বিনিময়ের ক্ষেত্র এবং একটা সাংস্কৃতিক সুস্থ চিন্তা চেতনার বাতাবরণ সৃষ্টি করতে বইমেলার কোনো বিকল্প নেই। কিন্তু বইমেলাতে যেটা আমরা দেখছি যে সত্যিকারের অর্থেই কিন্তু বইমেলা তরুণ প্রজন্মকে আকর্ষণ করছেন। যারা গেল রব তুলছেন তাদের পক্ষে আমি নই। আমরা আশাবাদী, আমরা কখনোই নিরাশার শিকার হব না, কারণ বইমেলাতে যাচ্ছে ছেলে মেয়েরা, গিয়ে সবাই কি বই কিনছে? প্রায় সময় প্রশ্ন উঠছে, অনেকে তো জাস্ট নিছক ঘোরার জন্য যাচ্ছে। একদিন ঘুরতে ঘুরতে বাল্মীকি যেমন মরা করতে করতে রাম উচ্চারণ করেছিলেন, আমরা বিশ্বাস করি যে বইমেলার প্রাঙ্গণে যিনি একবার যাবেন, দুবার যাবেন, তিনবার যাবেন, তিনি একদিন বই কিনবেন, তার বইয়ের প্রতি ভালোবাসা জন্মাবে।
সত্যিই তাই। তবে আপনার সঙ্গে কথা বলার আগে যে বিষয়টা দেখলাম, আপনি নিজে একজন লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘ বছরের আপনার অভিজ্ঞতা রয়েছে। কিভাবে সাহিত্য জগতে পা রাখা, লেখালেখির সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়া? খুব সংক্ষেপে আমি বলি, আমি যখন ছোটবেলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পড়তাম, সঙ্গেই ছিল বীরচন্দ্র লাইব্রেরি, শিশুদের লাইব্রেরি। তো আমার বাবা, যিনি প্রধান শিক্ষক ছিলেন, তিনি, তার হাত ধরেই এগিয়ে চলা। তিনি সাহিত্য পাঠের জন্যই নিয়ে যেতেন সেটা ঘটনা হয়তো তেমনটা নয়। ইংরেজি এবং বাংলা কমিক্স তিনি আনতেন, এবং তা থেকে আমাদের শব্দ ভান্ডার গড়ে তোলা, লেখার স্টাইল কিভাবে আমরা রপ্ত করব সেগুলির জন্য আনতেন। কিন্তু সঙ্গে গল্পের বইও কিন্তু আনতেন। শুধু অন্যান্য বই নয়, গল্পের বইটাই আনতেন মূলত, যাতে তার মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই। তো সেই থেকে আমার বইয়ের সঙ্গে যোগাযোগ খুব ছোটবেলা থেকে। কখন পড়তে পড়তে মনে হলো নিজেও একটু আটটু লিখি, লেখালেখি শুরু হলো। এবং সবশেষে আমার যে মাতুলালয়, সেখানে আমার ভাই, মামাতো ভাই অলোক দাশগুপ্ত, তিনি এখন কমিক্সও খুব অনবদ্য সৃষ্টি করেন, গল্প লেখেন, কবিতা লেখেন। উনি পারিবারিক একটা ম্যাগাজিন হাতে লেখা বের করলেন, তাতেও আমি লিখলাম, এবং তার হাত ধরেই আমরা লেখালেখিটা শুরু হলো। এবং পরবর্তী সময় আমি স্নাতক পর্ব পেরোনোর পর ত্রিপুরা দর্পণ পত্রিকায় সাংবাদিকতা শুরু করলাম। কিন্তু মনে রাখতে হবে, আমার প্রথম লেখা কিন্তু ত্রিপুরা দর্পণে প্রকাশিত হয়নি। আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে 1993-94 সালে। তো দৈনিক সংবাদে আমার প্রথম ফিচার, আমার প্রথম গল্প। তারপর আমি ত্রিপুরা দর্পণে পা রাখি, এবং দীর্ঘ বছর চাকরিতে যোগদানের আগে দীর্ঘ বছর সাংবাদিকতার পেশাটাকে আমি উপভোগ করেছি বলবো। যেহেতু একজন গল্পকার আপনি, সেক্ষেত্রে গল্প লেখার সময়টাতে কিংবা শুরুর দিকে সাহিত্য প্রেরণা কিংবা সেখানে যদি বলি সাহিত্য পরিচয়, কোনটা আপনাকে বেশি ভাবায়? আমি বলবো যে গল্প লিখতে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। যদিও ত্রিপুরা দর্পণের বিভিন্ন ফিচার আমি অনেক প্রশংসা পেয়েছি, কিন্তু আজকাল গল্প লিখতেই বেশি ভালো লাগে। সেই কারণে গল্পের মধ্যে দিয়ে আমি আমার অব্যক্ত দুঃখ, বেদনা, প্রতিবাদ সবকিছু এই গল্পেতেই আমি ঠেলে দিই। তো কাজেই গল্পটা আমার বেঁচে থাকার একটা আশ্রয়। অর্থাৎ গল্পের মাধ্যমে মানে নিজের অনুভূতিটাকে তুলে ধরা। সেক্ষেত্রে আপনার লেখা প্রথম বই যখন আপনি প্রকাশ করেছেন, সে সময়ের অনুভূতি, পাশাপাশি বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সাহিত্য চর্চায় একটা ধরন পাল্টেছে, কতটা পার্থক্য তার মধ্যে রয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? কম বয়সে একটা আবেগ থাকে, একটা উন্মাদনা থাকে। আমরা তারুণ্যের উচ্ছ্বাসে আমরা অনেক সময় অভিজ্ঞতাকে মূল্য দিতে চাই না। প্রতিটা তরুণের ক্ষেত্রে মনে হয় আমার অভিজ্ঞতা আমিই সেরা। কিন্তু জীবনের এই পর্বে এসে আমার মনে হয়েছে জীবনে অভিজ্ঞতা কোনো বিকল্প নেই। এবং আমরা তখন যা ভাবতাম, তখন যা লেখালেখি করতাম, আজকের দিনে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালে দেখা যায় সেই লেখাগুলি আক্ষরিক অর্থে তেমনটা লেখা হয়ে দাঁড়ায়নি। আজকের দিনেও কতটুকু লিখতে পারছি আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার তখনকার লেখার সঙ্গে এখনকার লেখার গুণগত অনেক বিস্তর ফারাক হয়েছে। তবে আমি যদি খুব বেশি ভুল না করি, যে 1999 সালে আগরতলায় বইমেলার প্রথম আপনার প্রকাশনা, সেই জায়গায় এত বছর পরে আগরতলায় 44তম বইমেলাতে নিহারিকা প্রকাশনী মঞ্চে আপনার সেক্ষেত্রে বই গল্প সংকলন হওয়া, শব্দহীন জ্যোৎস্নার ভিতর, এই অনুভূতিটা যদি আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেন। দেখুন, আমার ওই বইটা বেরিয়েছিল অলোক দাশগুপ্তর সঙ্গে যৌথভাবে গল্প সংকলন। হ্যাঁ। এককভাবে গল্প সংকলন হবে নিশ্চয়ই স্বপ্ন ছিল, কিন্তু সবিনয়ে বলি, এটা অতি বিনয় নয়, এটা আক্ষরিক অর্থে সত্য। আমার মনে প্রশ্ন জাগতো, আমরা যারা পাঠক বই কিনতে যাই, আপনি দেখবেন সব সময় বাংলা সাহিত্যে সেরা যারা, তাদের বইই কিন্তু মানুষ বেশি কেনে। সেই জায়গায় আমার মতো একজন লেখকের বই কেন মানুষ কিনবে? এটা সেই আগ্রহের জায়গা যদি আমি তৈরি করে না নিয়ে যদি আমি বই ছাপাই, সেই বইগুলি পাঠকের কাছে সঠিকভাবে মূল্যায়ন কতটুকু হবে? পরিচিতির দৌলতে কেউ কিনলো, নিয়ে ফেলে রেখে দিল, তাতে তো পাঠক লেখকের যে চিরন্তন চাহিদা যে আমার লেখা মানুষ পড়বে, সেটা কিন্তু পূরণ হলো না। সেটা আমার কাছে মনে হয়েছে এক।
দ্বিতীয় যেটা মনে হয়েছে, সেলফ পাবলিশিং একটা ব্যাপার আছে। হয়তো সেলফ পাবলিশিং করতে হতে মানে সেটা সম্মুখীন হলেও হতে পারতাম, কিন্তু আমি সেলফ পাবলিশিংটা এড়িয়ে যেতে চেয়েছি। আমার প্রথম বই যৌথ খামার, সেটা ত্রিপুরা দর্পণ প্রকাশনী থেকে বেরিয়েছে, প্রিন্ট সমীরণ দা করেছেন। এবং আমার যেটা ত্রিপুরা সংবাদপত্রের ইতিহাস, সবিনয় বলে রাখি, নবচন্দনা প্রকাশনী, আমার কোনো পয়সা দিতে হয়নি লেখককে। এবং নিহারিকাও এই প্রকাশনাটা গত 5 বছর ধরে কথা চলছিল, আমি দেইনি। মূলত তীর্থঙ্কর দাসের আকুল আগ্রহের কাছেই আমি, এইবারও বইটা হতো না, শেষ মুহূর্তে বইটা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে একক গল্প সংকলন শব্দহীন জ্যোৎস্নার ভিতর, এতে কয়টি গল্প রয়েছে এবং এই বইমেলা ছাড়া আর কোথায় কোথায় সেগুলি প্রকাশিত হয়েছে? 8টা গল্প রয়েছে। প্রথম গল্প যেটা, সেটা দেশে প্রকাশিত হয় বাতিল টর্চ। এটার জন্য আমি বহু প্রশংসা পেয়েছি পাঠকের নানা জায়গা থেকে, সারা ভারতের বিভিন্ন প্রান্তে যারা বাঙালি রয়েছেন এবং বিদেশ থেকেও, শুধু বাংলাদেশ না, বিভিন্ন জায়গা থেকে এটার আমি খুব তৃপ্তি পেয়েছি। পাঠকের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, সেটা ছিল আমার দ্বিতীয় গল্প। এবং দেশের প্রথম গল্পই ছিল বাতিল টর্চটা। 2টা গল্প প্রকাশিত হয়েছিল এবং প্রথম গল্প এই বাতিল টর্চ দেশ যেটা প্রকাশিত হলো, সে নিয়ে আমার মানে খুব আনন্দ রয়েছে। এবং এই গল্পটা নির্মাণ করেও আমি একটা পরিতৃপ্তি পেয়েছিলাম। আর এর আগে দেশে আমার যে কবিতাটা বেরিয়েছে, এটা এই সংকলনের দ্বিতীয় গল্প, একটি কবিতার জন্ম। তৃতীয় গল্প কাঠিবাজি আনন্দবাজারের রবিবাসরীয়তে বেরিয়েছিল। আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে গল্প ছাপা হওয়া আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। চতুর্থ গল্প সানন্দাতে প্রকাশিত হয়েছিল, সর্বাধিক যেটা বাংলা ভাষায় দাবি করা হয় সানন্দা। কিন্তু লেখকদের কাছে তো অবশ্যই গুণমানে দেশ অনেক এগিয়ে, কিন্তু সানন্দাতে আমার প্রথম গল্প যেটা দুর্বা ও এক ঝাঁক প্রজাপতি বেরোয়, এর পঞ্চম গল্পটা তিতলি। তিতলি গল্পটা আমি আসলে সানন্দাতে পাঠিয়েছিলাম। এটা নির্বাচনের খবর যখন পেয়েছি, 1.5 বছর পেরিয়ে গেছে, ততদিনে আমি ত্রিপুরা দর্পণের শারদ সংখ্যা সেই গল্পটা দিয়ে দিই। ষষ্ঠ গল্প যেটা, এটা আমাদের ত্রিপুরার দৈনিক সংবাদের শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছে, বেঁচে থাকার রসদ। সপ্তম গল্প যেটা জয় পরাজয়, সেটা নিহারিকার পূজা সংখ্যায় প্রকাশিত হয়। অষ্টম গল্প হচ্ছে শব্দহীন জ্যোৎস্নার ভেতর, অন্য প্রকাশ প্রকাশনী, যারা হুমায়ুন আহমেদ এবং সাদাত হোসাইনের, আপনি জানেন, বইগুলি যারা ছাপে, বাংলাদেশের অন্যতম অগ্রণী প্রকাশনা সংস্থা, তারা ত্রিপুরার গল্প শীর্ষক যে বইটা করেছিল, সেটাতে সংকলিত হয়েছিল শব্দহীন জ্যোৎস্নার ভেতর, নিখাদ একটা প্রেমের গল্প। তবে আপনার চিন্তা ভাবনায় যখন গল্পেরা ভিড় জমায়, যখন আপনার কলমে নতুন স্বপ্ন বুনে, সেক্ষেত্রে কোন গল্প আপনার কাছে প্রিয় ব্যক্তিগতভাবে যদি বলি আর কি, এবং কেন? এক একটা গল্প জীবনে এক একটা অনুষঙ্গ নিয়ে আসে। কোনো গল্পে গল্প মাত্রই লেখকের কাছে প্রত্যেকটা সৃষ্টি তার কাছে প্রিয়, কিন্তু তার মধ্যে প্রিয় হয়ে উঠে সেগুলো যেগুলিতে আমার মনে হয় আমি জীবনকে কিছু একটা দিতে পেরেছি, জীবনের কোনো একটা বোধকে আমি সঠিকভাবে শব্দের অক্ষরে প্রকাশিত করতে পেরেছি, যে প্রতিবেদটা আমি সোচ্চারভাবে করতে পারি না আমার অবস্থানগত কারণে, সেটা সেই রক্তাক্ত মুহূর্তগুলি যখন আমার কলমের আঁচড়ে আমি গল্পে ফুটিয়ে তুলতে পারি, তার থেকে বড় আনন্দ কিছু হয় না। তেমনি কিছু কিছু দুঃখ, কিছু কিছু বেদনা, কিছু কিছু অপমান, অভিমান, সেগুলি যখন আমি আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশিত করতে পারি, মনে হয় তখন আমার যাবতীয় দুঃখ দুর্দশার থেকে আমি মুক্তি পেলাম, সেটা আমার মনে হয়। আপনার লেখা প্রিয় গল্পগুলোর মাঝে কোনো একটা গল্পের যা কিনা আপনার অনুভূতির অনেক কাছের, সেখান থেকে কয়েক লাইন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে নি। অদ্ভুত ভাবে আমার কাঠিবাজি গল্পটা যেখানে প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায়, সেটা পড়লে মনে করবে আমার জীবনের একটা চরম দুঃখজনক একটা অধ্যায় চাকরি জীবনে আমি পেরিয়ে এসেছি। সেই অধ্যায়টা দেখলে মনে করবে কেউ যে এটা
এই অধ্যায়টার অভিজ্ঞতার ভিত্তিতে আমি গল্পটা লিখেছি, কিন্তু গল্পটা আমি লিখেছিলাম আগে, প্রকাশিত হয়েছে ঘটনার পর। সেই গল্পটা আমাকে কিন্তু কাঠিবাজি গল্পে আমি দেখিয়েছিলাম যে মানুষ, কিছু বিকৃত মনস্ক মানুষ মানুষকে কিভাবে হেয় করে, কষ্ট দিয়ে একটা বিজাতীয় আনন্দ তারা পায়, কিন্তু তাদের জীবনে যখন সেই দুঃখগুলি ফিরে আসে তখন তারা বুঝতে পারে যে অপরের ক্ষতি করার মধ্যে কতটুকু কষ্ট লুকিয়ে থাকে। কিন্তু আমি ওই গল্পটা থেকে পাঠ করব না, আমি পাঠ করব আরেকটা গল্প থেকে, যেটার শেষ লাইনগুলি আমার কাছে অনেকটা কাব্যিক মনে হয়েছে। এটা হচ্ছে অন্য প্রকাশে শব্দহীন জ্যোৎস্নার ভিতর। এই যে গল্পটা, এটা কাহিনীটা আমি কয়েকটা লাইন বলে এটা সমাপ্তির অংশটা আমি পড়ে শোনাবো। নিশ্চয়ই। এটাতে ছিল মধুজা নামে একটা মেয়ে, সে বাড়িতে বসে আছে, সে বিবাহিত এবং তার মেয়েরা আছে, স্বামী কোথাও বেরিয়েছে। সে দেখছে তাদের গলিতে একটা লোক আনাগুনা করছে, এদিকে তাকাচ্ছে। তো তার সঙ্গে যখন চোখাচোখি হয়েছে, লোকটা ঢুকে বলেছে যে এই পাশেই তো ছিল রনিতা নামে একটি মেয়ের বাড়ি, রনিতা ঘটনাচক্রে এই মহিলার ননদ হয়। তো রনিতা ডাক সাইটে সুন্দরী, তো সে এত বছর পরে কেন স্নিগ্ধজিৎ নামে ছেলেটা এই রনিতাকে খুঁজতে এলো, তার মনে প্রশ্ন জাগে। কিন্তু সে ছেলেটার সঙ্গে যখন কথোপকথন চলতে থাকে, হঠাৎ করে সে লক্ষ্য করে যে ছেলেটা বলে যে আমি তো রনিতাকে খুঁজতে এসেছিলাম, রনিতাকে বলবেন আপনি আমার যে কবিতার বইটা বেরিয়েছে, এবং কবিতার বইটা বেরিয়েছে বলে চলে যাবার পর সে আবিষ্কার করে তার জীবনের একটা ঘটনার সঙ্গে এই ছেলেটার একটা অদ্ভুত সাযুজ্য রয়েছে। পাঠকের কাছে গল্পের প্রশ্ন জাগে যে সত্যিই কি সে রনিতাকে খুঁজতে এসেছিল, না প্রকারান্তরে সে মধুজাকে খুঁজতে এসেছিল। পুরো গল্পটা বলবো না, বললে পাঠকের যে আগ্রহ সেটা কমে যাবে। আমি গল্পের শেষ অংশটা বলছি। অদ্ভুত ব্যাপার, গোটা বিষয়টি কি কাকতালীয় নাকি স্নিগ্ধজিতের এই আশা সম্পূর্ণ প্ল্যান মাফিক বুঝতেই পারছে না মধুজা। তোমার সৌন্দর্য চোখে নিয়ে আমি চলে যাব, এ কি সত্যিই তার কবিতার বইয়ের নাম, নাকি কথাটা মধুজাকে উদ্দেশ্য করে বলা? জীবন কি এইরকমই? কবেকার সেই ঘটনা এখনো মনের অতল গহ্বর থেকে ঘাই মেরে চলেছে ক্রমাগত। কাছে আসলো না, পরস্পরকে জানলো না, অথচ দূর থেকে নির্নিমেষ তাকিয়ে থাকা, তাতেই কখন যেন এক অদৃশ্য সেতু, শুধু ভালো লাগার নয়, সেই সেতু এক অদৃশ্য সেতু নির্মাণ হয়ে যায়। সেই সেতু শুধু প্রেমের নয়, সেই সেতু শুধু ভালো লাগার নয়, সেই সেতুর পাটাতন কখনো বা সহমর্মিতার, কখনো বা তাতে জড়িয়ে থাকে অপার সুখ, আবার অন্তহীন বিষাদু। সেই সেতুটা কি কখনো নির্মিত হয়েছিল নাকি? কেন স্নিগ্ধজিৎকে আজও ভুলতে পারেনি মধুজা? এ কি শুধু লাঞ্ছিত হওয়া এক যুবকের প্রতি করুণা, নাকি তার অপেক্ষার প্রহর গুনতে থাকার যে অসীম ধৈর্য, যে গভীর অনুরাগ, তাও গোপনে ছুঁয়ে গিয়েছিল মধুজাকে, সে জানে না। কিন্তু এই মুহূর্তে যেন সেই কষ্টটা আবার ফিরে আসছে। একটি অসহায় ছেলের নির্মম ভাবে মার খাওয়ার ঘটনাটি, এবং পরে ধুঁকতে ধুঁকতে অবসন্ন পায়ে ফিরে যাওয়ার দৃশ্যটি জেগে উঠছে। হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর থেকে এখন কড়া নাড়ার শব্দ শুধু শুনতে পাচ্ছে মধুজা। সেই চিঠিটার কুচি কুচি করে ছেঁড়া অংশগুলি যেন হাওয়ায় উঠছে, সেই শব্দগুলো যেন ভেসে বেড়াচ্ছে চারদিকে, কারুর হৃদয়ের অব্যক্ত ব্যথা, বেদনা, আকাঙ্ক্ষার গন্ধে ভেজা। পাঠকদের আগ্রহ কিন্তু এই শব্দহীন জ্যোৎস্নার ভেতর অনেকটাই বাড়িয়ে তুলেছে, এবং সত্যি অর্থে সেক্ষেত্রে আমি আরো একটি প্রশ্ন রাখবো আপনার কাছে। দীর্ঘ বছরের লেখালেখির জীবন, আপনার এত অভিজ্ঞতা আপনি সংগ্রহ করেছেন, স্মরণীয় এমন কোনো মুহূর্ত? স্মরণীয় মুহূর্ত যদি ধরা হয়, জীবনে প্রথম লেখা যে ছাপা, তার তো আনন্দ আছে, কিন্তু একটা সময় আমার জীবনের যে দুঃখের পর্ব, সেটা হচ্ছে লেখালেখি যখন ত্রিপুরা দর্পণে করতাম, লেখালেখি ছাপতো নিয়মিত, কিন্তু চাকরিতে ঢোকার পর আমি দেখলাম একটা সময় যারা যারা আমার কাছে লেখা চাইতেন, তারা আমার কাছ থেকে লেখা চাওয়া বন্ধ করলেন। কি কারণ আজও আমি তার উত্তর খুঁজে পাইনি। তখন আমার মনে হলো যে
ত্রিপুরায় কিংবা আগরতলায় সবই তো আমার পরিচিত, প্রতিটি প্রতিষ্ঠানই আমার কাছে পরিচিত, যারা লেখা চায় তারাও পরিচিত, যারা লেখা চাওয়া বন্ধ করে দিয়েছে তারাও পরিচিত। পরিচিতির এই গণ্ডি পেরিয়ে কোনোদিন বৃহত্তর জায়গায় আমার লেখা ছাপা হয় কিনা সেটা আমি নীরবে সাধনা করে দেখি। এবং প্রথম যেদিন আমার গল্প আনন্দবাজার পাবলিশার্সের তিতলি গল্পটার জন্য যখন ফোন এলো যে আপনার গল্প আমাদের মানে কাগজে সেটা নির্বাচিত হয়েছে, যে কি সীমাহীন আনন্দ আমি পেয়েছি। যে সেটা শুধু আনন্দবাজার পাবলিশার্সে আমার লেখা প্রকাশিত হবে সে আনন্দ না, আমার যে যাবতীয় উপেক্ষা, অপমান, অবজ্ঞা, যে সেটাকে কাটিয়ে যে আমিও তাহলে কি লিখতে পারি। ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি কি সত্যি গল্পটা লিখতে পারি। সেই যে আনন্দ, যে ফোন করেছিল প্রথিতযশা একজন ব্যক্তি, তানাজি সেনগুপ্ত, ক্রীড়া সাংবাদিক ছিলেন উনি, ওরা নাম বলে না, ওনাকে আমি বহু রিকোয়েস্ট করার পর উনি নামটা বলেছিলেন। আমি বলেছিলাম তাহলে কি আমি সত্যিই লিখতে পারি। সেই যে দিনটা, সেটা আমার জীবনে, সেই বিকেলটা, সেই ফোন কলটা সারা জীবন অম্লান হয়ে থাকবে। তবে আমরা জানি যে লেখক মানে তার আবেগ, তার অনুভূতি অনেকটাই কাজ করে। সেক্ষেত্রে যেমন হাসির বিষয় থাকে, তেমনি দুঃখের বিষয় অনেকটাই থাকে। তার মধ্যে আপনার হতাশা কিংবা দুঃখের কোনো একটা বিষয় যদি আপনি তুলে ধরেন। জীবনে পেয়েছি যেমন, হারিয়েছি অনেক, অনেক দুঃখ, অনেক অপমান, অনেক কষ্ট মনের ভেতর লুকিয়ে আছে। সেগুলিই বোধহয় জীবনের প্রাপ্তি, জীবনে চলার পথে। জীবন তো একটা, আজ আছি কাল থাকবো না। কিন্তু যারা যারা আমাকে কষ্ট দিয়েছে তারাও ভালো থাকুক আমি চেয়েছি। কোনোদিন আমার কলমে তাদের জন্য আমি বিষোদ্গার করিনি। কিন্তু প্রতিটা লড়াইয়ের শেষে আজকের দিনে মনে হয়েছে, আমি যখন ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত তখন মনে হয়েছে আমার এই যে লড়াইগুলি, জীবনে দুঃখ, কষ্ট, বাধা, প্রতিবন্ধকতা যারা দিয়েছিলেন তারা সবাই প্রকারান্তকে আমাকে সাহায্য করেছেন। আজকের দিনে আমি যখন জীবনের একটা চরম কঠিন মুহূর্তে, চরম বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, তখন আমার মনে হয়েছে যে এই কষ্টগুলি আমাকে হয়তো আজকের দিনে মনকে শক্ত করে আগামী দিনে আমি যে বিপর্যয়ের মুখোমুখি হব তার সামনে দাঁড়াতে পারবো। অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছেন আপনি। তো সত্যি চোখের জল আটকে রাখা যায় না। তবে সেক্ষেত্রে এই অনুভূতির কথা বললে অনেকে কিছু বেরিয়ে আসে হয়তোবা, কারণ একজন লেখক তার মধ্যে অনেকটাই অনুভূতি কাজ করে। সেক্ষেত্রে আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই এই বইমেলাকে ঘিরে। পাঠকের কতটা আশানুরূপ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই বছর বইমেলায়? আমার মনে হয় পাঠকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠক চিরকালই পাঠক বৃদ্ধি পাবে। যতই আমরা ভাবি না কেন যে পাঠক ক্রমাগত দূরে সরে যাচ্ছে, যত ভালো লেখালেখি হবে পাঠক বৃদ্ধি পাবে, কিন্তু যত ছাইপাশ লেখালেখি হবে পাঠক ক্রমাগত দূরে সরবে। এর কোনো বিকল্প নেই। পাঠক সবসময় ভালো বইয়েরই সন্ধান করে, সেটাই আমরা জানি। আপনার লেখা এই গল্পগুলো এবং আপনার এত অনুভূতি, এত যত্ন সহকারে লেখা গল্পগুলো পাঠকদের জন্য কি বার্তা আপনি দিতে চান তাদের উদ্দেশ্যে? আমি জীবনকে বলি, জীবন একটা আমাদের। আমি পুনর্জন্মে বিশ্বাস করি না। আমি ভাবি এই জীবনে আমরা যা পাচ্ছি, আমাদের জীবনটা কিন্তু আমরা কেউ অমর নই, জীবনটা একদিন থেমে যাবে। আমরা যাতে কখনো কাউকে ক্ষমতার দম্ভে কিংবা আমার নিজস্ব রাগ, দুঃখ, অভিমান সেগুলি কারোকে ক্ষতি করে আমি একটা জায়গায় পৌঁছে যাব বা আনন্দ পাবো, সেটা থেকে যাতে আমরা মুক্ত থাকি। এবং আমরা যাতে এই পৃথিবীতে লেখার মাধ্যমে, ব্যক্তিগত আচার আচরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে ভালো করা, একটা জীবনকে, মানুষের জীবনে বহু দুঃখ কষ্ট আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি জীবনের অভিজ্ঞতায়। যারা এমনিতেই দুঃখী তাদের কেন আমরা আরো কষ্ট দিই, আরো দুঃখ দিই। মানুষকে একটু, এই পৃথিবীতে মানুষের যে স্বল্প আয়ু, তাতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবনকে, আমরা যাদের পোষ্য বলি,
বা অন্যান্য প্রাণী বলি, জীব জগৎ, সবাইকে যদি আমরা ভালো রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক হয়। আমাদের জীবনের একটাই লক্ষ্য হোক সবার ভালো করা। সেই বোধে জারিত হয়ে যদি আমরা পথটা চলি, তাহলে অনেক মানুষ ভালো থাকতে পারে, অনেক প্রাণী ভালো থাকতে পারে, আমাদের সমাজ ভালো থাকতে পারে। আমি এটা মন থেকে বিশ্বাস করি। আগামীতে যারা সাহিত্য জগতে পা রাখবেন কিংবা তরুণ গল্পকাররা যারা এখন পা রাখার ভাবনা চিন্তা করছেন, তাদের জন্য কি বার্তা দিবেন? যারা লেখালেখিতে আসছেন, আমি বারবার বলবো যে গ্রন্থ প্রকাশ পাবে, কিন্তু তার লেখক হওয়ার জন্য একটা ন্যূনতম সময় দিতে হবে। যে লেখালেখি করতে গেলে পড়াশোনা অবশ্যই করতে হবে। দুঃখ হয় যখন দেখি অনেকে প্রচুর পড়াশোনা করেন অথচ লেখেন না, আবার অনেকে একদমই পড়াশোনা করেন না, পড়াশোনা করতে হবেই, মনের ভাব প্রকাশ করতে হবে, এটাও ঘটনা না, কিন্তু যত বেশি সাহিত্য চর্চা হবে তত লেখার মান উন্নত হবে। না হলে কিন্তু পাঠকের কাছে ভুল বার্তা চলে যেতে পারে। আমি বছর বছর বই প্রকাশ করলাম, কিন্তু তার মধ্যে সার থাকলো না, পাঠককে আকৃষ্ট করলো না। শুধুই নামের জন্য, যশের জন্য এই পথ চলা যেন না হয়। এই পথ চলা যাতে হয় যে পাঠককে মুগ্ধ করার জন্য, মানুষকে একটা নতুন দিশা দেখানোর জন্য। গল্প মানেই কিন্তু, আমি আরেকটা কথা বলি, কাহিনী নির্মাণ নয়। আধুনিক গল্পে যেই গল্পটা বিমল কর লিখে গেছেন, যেই গল্প জ্যোতিরিন্দ্রনাথ নন্দী লিখে গেছেন, সেই গল্প আমি লিখলে আমি নতুন কি পাঠককে দিচ্ছি? পাঠক তো বীরচন্দ্র লাইব্রেরি থেকে সেই বইগুলি পড়লেই তো তার যাত্রা অনেক বেশি চর্চা, অনেক বেশি উন্নত হয়ে যায়, অনেক চিন্তা চেতনা তারা জীবনকে আরো বেশি করে দেখেছেন। তাহলে আমি যদি নতুনের সন্ধান না দিতে পারি, একই কাঠামো একই আঙ্গিকে যদি শুধু কাহিনীর ঘন ঘটা থাকে, তার মধ্যে যদি আবেগের প্রতিফলন না থাকে, তার মধ্যে যদি নতুন দেখার কথা না থাকে, তার মধ্যে নতুন নির্মিতি বোধ না থাকে, তাহলে কিন্তু আখেরে আমরা নিজের প্রতি অবিচার করব, পাঠকের প্রতি অবিচার করব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ পারিজাত বাবু, আপনি সময় দিয়েছেন এবং এত সুন্দর বিষয় তুলে ধরেছেন। তবে আজকের যেহেতু সময় হাতছানি দিচ্ছে, তাই এই আলোচনা আমাদের এখানেই শেষ করছি। এবং শেষে বলতে হয় যে সাহিত্যের পথ চলা কিন্তু কখনো থেমে থাকে না। বইমেলা হচ্ছে তার এক উদাহরণ। এই বইমেলার প্রাঙ্গণে নিহারিকা প্রকাশনী স্টলে আপনারা খুঁজে পাবেন পারিজাত বাবুর লেখা মন ছুঁয়ে যাওয়া অসংখ্য গল্পের ভিড় এবং গল্পের বই, যেখানে রয়েছে এক প্রকার যত্নের ছাপ। আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি এবং আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পারিজাত বাবু, এবং যারা দর্শকরা রয়েছেন তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মুহূর্তের এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।